নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। সম্পত্তির লোভে মামাকে খুন, অভিযুক্ত ভাগনাকে ফাঁসির সাজা শোনালো জলপাইগুড়ি আদালত। অবৈধভাবে ডোমিসাইল সার্টিফিকেট বানানোর চেষ্টা এক বিহারের বাসিন্দার গ্রেপ্তার এক। এবার আসছে বিস্তারিত সংবাদে। মামাকে খুনের ঘটনায় ভাগ্নেকে ফাঁসির আদেশ দিল আদালত। 2023 সালের জুলাই মাসে ধূপগুড়ির আংরা ভাষায় ঘটে যাওয়া এক ঘটনায় ওই মামলার নিষ্পত্তি হলো সোমবার। 1 বছর 2 মাসের মধ্যে মামলার নিষ্পত্তি করে বছর 24-এর অভিযুক্ত ব্যক্তি আফতাব আলমকে ফাঁসির আদেশ জলপাইগুড়ি জেলা আদালতের অ্যাডিশনাল ফোর্ট কোর্টের বিচারক রিন্টু সুরের। এদিন আদালতের সরকারি সহকারী আইনজীবী প্রণব বন্দ্যোপাধ্যায় এই খবরের মাধ্যমে জানান, এই মামলায় 2 নাবালক সহ আরো 5 জন অভিযুক্ত, তাদের বিরুদ্ধে এখনো মামলা চলছে। আজকে লানেট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ রিন্টু সুর মহাশয় একটি জাজমেন্ট পাস করেন গত শনিবার। সেখানটায় আসামি আফতাব আলমকে দোষী সাব্যস্ত করেন এবং আজকে সেই দোষী সাব্যস্ত হওয়ার পর আজকে সেন্টেন্স দিলেন উনি। আফতাব আলমকে ফাঁসির সাজা উনি দিয়েছেন। কেসটি হচ্ছে ধূপগুড়ি পিএস কেস নাম্বার 377-23 ডেটেড 28/7-23 এবং সেশন 308-23 ডেটেড 308-23। এই কেসটি হচ্ছে কমপ্লেনেন্ট মৌমিতা দাস, ইনজুয়ার্ড পারসন। হয়েছিল কি, ওই 27 তারিখ রাত্রিবেলায় এই 1:30টার দিকে, 1টা থেকে 1:30টার সময় 6 জন ডাকাত, যাদের মধ্যে 4 জন পুরুষ এবং 2 জন মহিলা, তারা দিল্লি থেকে আসে এবং তাদের মেন যে মাথা আফতাব আলম সম্পর্কে ওদের ভাগনা হয়, তার নেতৃত্বে রাত্রি 1টা থেকে 1:30টার সময় এই মেহতাব আলমের বাড়িতে তারা ঢুকে এবং ঢুকে ডাকাতি করার উদ্দেশ্যে ওই জানলা দিয়ে, রান্নাঘরের জানলা দিয়ে ঢুকে এবং সেটা মৌমিতা দাস, তার স্ত্রী মেহতাব আলমের ডিসিসের স্ত্রী মৌমিতা দাস, সে জেগে যায় এবং ঘরে লাইট জ্বালানো অবস্থায় ছিল এবং আইডেন্টিফাই করে যে তার ভাগনা এই আফতাব আলমের নেতৃত্বে ঘরে ডাকাতি চলছে। এবং সেখানে ডাকাতি করার আগেই যখন উনি জেগে যায়, তখন এই মৌমিতা দাসকে প্রথমে গলা চিপে, মুখ চিপে ধরে। যখন মুখ চিপে ধরে এই আফতাব আলম ওর গলায় একটি চাকু ধরে, তখন মৌমিতা দাস এই হাতের মধ্যে কামড় দিয়ে দেয় আফতাব আলমের। আফতাব আলম তখন ওর বাঁ কাঁধে কামড় দেয় এবং মৌমিতা দাসকে ধাক্কা মারে নিচে ফেলে দেয়। ফেলে দেওয়ার সাথে সাথেই প্রথমে মৌমিতা দাসকে সারা শরীরে চাকু দিয়ে আফতাব আলম এবং আরেকজন ছিল, যাদের পরবর্তীকালে টিআই প্যারেডে আইডেন্টিফাই করেছে, 6 জনকেই মৌমিতা দাস প্রচণ্ডভাবে চাকুর আঘাত করে এবং সারা শরীরে ব্লিডিংয়ে রক্তাক্ত অবস্থায় হয়। ওরা ভেবেছিল মৌমিতা দাস মরে গেছে। যখন মৌমিতা চিৎকার করছিল, পাশের ঘরে শুয়েছিল মৌমিতার হাজব্যান্ড মেহতাব আলম এবং তার 2 পুত্র, যারা মাইনর ছিল, যাদের নাম হচ্ছে 9 বছর হচ্ছে আয়ন আলম এবং রেহান আলম। এরা 2 ভাই বাবার সাথে শুয়েছিল। যেহেতু মৌমিতা একটু অসুস্থ ছিল, ওই ঘরেও লাইট জ্বালানো ছিল। যখন মৌমিতাকে আঘাত করছে, যখন চিৎকার করছে, ওর বাবা যখন ওকে বাঁচাতে আসছে, ওই ঘরে 4 জন, 2 জন মহিলা আরও 2 জন পুরুষ ওর বাবাকে আটকায় এবং তারাও প্রচণ্ডভাবে তাকে আঘাত করতে থাকে চাকু দিয়ে। এবং পরবর্তীকালে ওরা যখন ভেবেছিল মৌমিতা মরে গেছে, এই 2 জন আফতাব এবং আরেকজন, তারাও যায় মেহতাব আলমকে সারা শরীরে আঘাত করে। আঘাত করার ফলে তার মৃত্যু হয়। যখন বাচ্চাদের সামনে তাকে মারছে, তখন বাচ্চারা বলছে, আমার বাবাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, তোমাদের যা লাগে তোমরা নিয়ে যাও। কিন্তু তারা তার বাবাকে ছাড়ে না। তাকে
একদম মৃত্যুর সাথে তাকে শেষ করে যায়, মৃত্যু মেরে ফেলার উদ্দেশ্যে মেরে ফেলেছে। এই সুযোগে মৌমিতা যখন দেখেছে যে তাকে পারবে না তাদের সাথে, মৌমিতা নিজেকে খুব কষ্ট করে জানলা দিয়ে কোনো মতে বের হয়ে রাস্তায় আসে। রাস্তায় আসার পর একটা ঢালাইয়ের গাড়ি, যেটা জয়গা থেকে ঢালাইয়ের কাজ করে বাড়ি ফিরে আসছিল, তারা মৌমিতাকে দেখে। দেখার পর তারা মৌমিতাকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যায়। তার সেখান থেকে ইবলান নার্সিংহোম, পরবর্তীকালে আনন্দলোক নার্সিংহোমে তার ট্রিটমেন্ট হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে টোটাল 17 জন সাক্ষী দিয়েছে এবং কেসটা প্রমাণ হয়েছে। গত শনিবার সাজা হয়েছে এবং আজকে তার সেন্টেন্স দিলেন, ফাঁসির সাজা দেওয়া হলো। জানা গিয়েছে জুলাই মাসের 27 তারিখ রাত্রিবেলায় ধূপগুড়ির আংরা ভাষার বাসিন্দা মেহতাব আলমের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে আসে আফতাব। কেবল তাই নয়, আফতাবের সঙ্গে ছিল আরো 5 সহযোগী, যার মধ্যে 2 জন নাবালক। এদিন সহকারী আইনজীবী প্রণব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অভিযুক্তরা সকলেই দিল্লির বাসিন্দা। 6 জনের দলের মধ্যে 2 জন মহিলাও ছিল। রাতে খাওয়া দাওয়া সেরে মেহতাব আলম 2 নাবালক পুত্রকে নিয়ে এক ঘরে শুয়েছিলেন। অন্য ঘরে ছিলেন স্ত্রী মৌমিতা। রাত্রি 1টা নাগাদ মৌমিতা টের পান ঘরে কেউ ঢুকেছে। সেই মুহূর্তে আফতাব তার মামির মুখ চেপে ধরে হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তার চিৎকারে পাশের ঘরে থাকা মেহতাব টের পান স্ত্রীর ঘরে আসলে আফতাবদের অন্যত্র সহযোগীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে। কেবল তাই নয়, তাদের 2 নাবালক সন্তানকেও মেরে ফেলার হুমকি দেওয়া হয়। আইনজীবী জানিয়েছেন, মারাত্মক জখম অবস্থায় মৌমিতা বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। সেই সময় জয়গা থেকে একটি ট্রাককে দাঁড় করিয়ে চালকদের পুরো ঘটনা বলার পর সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারা। মৌমিতাকে প্রথমে জলপাইগুড়ি, পরে শিলিগুড়িতে চিকিৎসার জন্য পাঠানো হয়। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দেওমালির এলাকার একটি লাইন হোটেলে 6 অভিযুক্তকে হাতে নাতে ধরে পুলিশ। ঘটনার দিন আমি তো অসুস্থ ছিলাম, আমি একটা অন্য রুমে আলাদাই ঘুমাইছিলাম, আর আমার 2 ছেলেকে নিয়ে আমার বর ঘুমাইছিল। তারপর হচ্ছে আমরা 12টার দিকেই ঘুমাই, তো হঠাৎ 1টা-2টার দিকে, সম্ভবত 1টা-2টাই হবে, অতটা ঘড়ি দেখা হয় না ওই সময়টা, বিপদের সময়। তো আমি হচ্ছে হঠাৎ দেখি মনে হলো যে আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে। তো চোখ খুলে দেখি 2 জন ছেলে ছিল, ওর মধ্যে একজন হচ্ছে আমার ননাসের ছেলে আফতাব আলম, যাকে আজকে শাস্তি দেওয়া হলো, আর হচ্ছে আরেকজন তার বন্ধু ছিল। তারপরে তো আমি ওই যে চিৎকার করলাম, চিৎকার করাতে আমার বর আসতে চাইলো আমাকে বাঁচানোর জন্য। তখন আমার বর আসতে চাইলো, তখন হচ্ছে অন্য রুমে আরও 4 জন লুকিয়েছিল, ওরা 4 জন আমার বরকে আটকায়, আমার রুমে আসতে দেয় না। তারপর ওকে চাকু দিয়ে মারা শুরু করে, আর এদিকে ততক্ষণে আমাকে তো মারা শুরু করেই, আমাকে মারতে থাকে, চাকুর সমানে আঘাত করতে থাকে, আমার সারা শরীরে চাকুর আঘাত আছে। তারপর আমি দেখলাম যে আমার বাচ্চারাও কাঁদছে, আমার বাবাকে ছেড়ে দাও দাদা, আমার বাবাকে ছেড়ে দাও। তখন হচ্ছে আমি চিন্তা করলাম যে এইভাবে পড়ে পড়ে মার খেলে তো আমার বাচ্চাগুলোকে বাঁচাতে পারবো না। তখন আমি একটু মরার অভিনয় করলাম। মরার অভিনয় করাতে ওরা ভাবলেও যে আমি মরে গেছি। নিঃশ্বাস বন্ধ করে কিছুক্ষণ ছিলাম, তারপর ওরা আমাকে ছেড়ে আমার বরের ঘরে গেল, ওকে 6 জনে মিলে তখন মারা শুরু করলো। তারপর আমি উঠে গিয়ে, তখন আমার শরীরে মনে হচ্ছিলো যে মানে আমার কিছুই হয়নি এরকম লাগছিল। তো উঠে গিয়ে যখন আমি দেখতে গেলাম, আমার বরকে দেখি 6 জনে মিলে সমানে মারছে, ভাবলাম যে আমি এদেরকে বাঁচাতে পারবো না। তখন আমি ভাবলাম যে আমি জানলা দিয়ে পালিয়ে যাই, যদি আমি লোকজনের কাছে যেতে পারি। জানলা দিয়ে লাফানোর পর আমার শরীরটা একদম মানে শরীরে আমার শক্তি ছিল না আর। তারপর হচ্ছে আমি ওখান থেকে ছেঁচড়ে মানে কোনো রকমে একটু রাস্তার পাশে গিয়ে একটা জঙ্গলে লুকিয়েছিলাম, যে কেউ আসলে আমি হাত দেখাবো, রাস্তার পাশে গাড়ি ঘোড়া চলে তো। তারপরে ওইভাবেই ছিলাম। তারপরে কিছুক্ষণ পরে একটা গাড়ি আসে, ঢালাই গাড়ি, তো ওনাদেরকে হাত দেখানোতে ওনারা গিয়ে আমার সঙ্গে কথা বলে, আমি বললাম যে আমি অমুকের স্ত্রী। আমার তো সরাসরি রক্তাক্ত, প্রথমে চিনতে পারেনি, তাই পরিচয় দেওয়াতে চিনতে পারলো আমাদের ওখানকারই। তারপর তারা আমাকে ধরে গিয়ে অন্য বাড়িতে নিয়ে যায়, তাই এটাই হলো। আর তারপর ওরা পরে আমি জানতে পারি যে আমার স্বামী ওখানেই মারা গেছে। আমার 2 ছেলে হচ্ছে পালিয়ে গিয়ে যখন আমাকে আবার খুঁজতে গেছিলো, পরে যখন আমাকে খুঁজতে যায় দেখলো, আমাকে স্বামীকে মারার পরে আমাকে যখন খুঁজতে যায় দেখলো আমি নেই, তখন হচ্ছে আমার 2 ছেলে পালিয়ে যায়। আলম, ওর বাড়ি দিল্লি। হ্যাঁ। আপনাদের এত দূর থেকে কেন এলো বা কি উদ্দেশ্যে এসেছে? অ্যাকচুয়ালি ও এখনো অবধি স্বীকারই হয়তো করেনি, আমি যতদূর জানি, যে কেন যে মারলো। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে আমার বিয়ের পর থেকে ওর মা আমাকে একদমই পছন্দ করতো না, তখন থেকে একটা ইচ্ছে ছিল। আর তারপরে যেহেতু আমার বর সবসময় আমার সাপোর্টে ছিল, আমার বরকেও দেখতে পারতো না। তো এ নিয়ে অনেক কিছু হয়। ওর বোন একটা আমরা পালি, আফতাবও ছোটোবেলায় আমাদের কাছেই মানুষ হয়,
তারপরে একটু বড় হওয়ার পরে ও চলে যায়, ওর মার সাথে, ওর মা দ্বিতীয় বিয়ে করে, ওর মার সাথে চলে যায়। আর আফতাবের যে দিদি, তাকে আমরা একদম বড় করি, কলেজে পড়া অবস্থায় সে পালিয়ে যায়। এই পালিয়ে যাওয়াতে আরও আমরা খারাপ হয়ে যাই। আজকে যে সাজা ঘোষণা হলো, এই সাজাতে আপনারা খুশি? রায় ভীষণ ভীষণ খুশি। এর থেকে যদি অন্য কোনো সাজা হতো তাহলে আমরা সত্যি খুশি হতাম না। কারণ যেদিন আমি জানতে পারি, আমাকে উকিলবাবু ফোন করে বলে যে তোমাদের অমুক দিন আসবা, সাজা ঘোষণা হবে। আমার ছেলেকে যখন আমি বলি, আমার বড় ছেলেকে, বাবা সাজা ঘোষণা হবে আফতাবের, তখন বললো যে মা ফাঁসি হবে তো। আমার 9-এ পড়া ছেলেও চায় যে ওর বাবার হত্যাকারী যেন ফাঁসি হয়। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। বিহারের স্থায়ী বাসিন্দা হয়ে জলপাইগুড়ি সদর মহকুমা শাসক দপ্তর থেকে ডোমিসাইল সার্টিফিকেট বানানোর চেষ্টায় আটক এক যুবক। সন্দেহ হওয়ায় যুবককে আটক করে কোতোয়ালি থানায় খবর দেন উত্তেজিত জনতা। এই ধরনের ঘটনার প্রতিবাদ জানিয়ে দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছে বাংলা পক্ষ সংগঠন। পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরি প্রার্থীদের জন্য, বিশেষ করে সেনা এবং আধা সেনা বাহিনীর জন্য আলাদা কোটা হয়। সেই কোটার পরিপ্রেক্ষিতে চাকরি প্রার্থীরা চাকরি পেয়ে থাকেন। বিভিন্ন রাজ্যের ক্ষেত্রেই আলাদা কোটা, আলাদাভাবে চাকরির নিয়োগ প্রক্রিয়া হয়। বিহারের একাংশের যুবক পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কোটার প্রার্থী হয়ে চাকরির আবেদন করছেন। এই অভিযোগ দীর্ঘদিনের, এমনটাই দাবি বাংলা পক্ষের। জেলার চাকরি প্রার্থীদের টেক্কা দিয়ে বিহারের প্রার্থীরা এগিয়ে গিয়ে চাকরি পেয়ে যাচ্ছেন। এদিকে এই নিয়ে বাংলা পক্ষ দীর্ঘদিন ধরে প্রতিবাদে সামিল হয়েছে। এদিন বিহারের পাটনার এক যুবক সোনু কুমার জলপাইগুড়ি সদর মহকুমা শাসক দপ্তরে হাজির হন। ওই যুবকের কাছে বিহার থেকে উত্তীর্ণ হওয়া মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট পাওয়া যায়। তার নিজস্ব বাড়িও বিহারে। সেই যুবক কিভাবে ভক্তিনগরের বাসিন্দা বলে দাবি করে সদর মহকুমা শাসক দপ্তরে এসে ডোমিসাইল সার্টিফিকেট বানানোর চেষ্টা করছিল? ওই যুবক জলপাইগুড়ির স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট দেখাতে পারেনি বলে খবর। এরপরে তাকে আটক করে স্থানীয়রা। सोनू कुमार जलपाईगुड़ी किस लिए आए? आप यहाँ पे क्यों आए हुए? वो लाइसेंस भैया का बनाना था, उसी के साथ आए हैं। किसको चाहिए? उनका लाइसेंस इनके साथ आए हैं। जो डोमिसाइल सर्टिफिकेट चाहिए किसको चाहिए? डोमिसाइल जो सर्टिफिकेट चाहिए किसको चाहिए? वो पता करने आए थे। ड्राइविंग लाइसेंस में पता करने के लिए क्या क्या डॉक्यूमेंट लगता है? आपका घर तो बिहार है? नहीं, भानुनगर, श्रीनगर, सिलीगुड़ी। सिलीगुड़ी? हाँ, आप पहले कहाँ थे? सिलीगुड़ी में ही तो आपका बिहार बोर्ड का सर्टिफिकेट पढ़ाई किया है बिहार से। बिहार से पढ़ाई किया। हाँ, सिलीगुड़ी कब आए? लगभग 2-3 साल हो गया। 2-3 साल। आप कोई एग्जाम देने वाले हैं? कोई सीआरपीएफ या नहीं, एग्जाम तो नहीं देने वाले हैं। आपका जो एडमिट कार्ड आया हुआ है सीआरपीएफ का, वो फिजिकल के लिए आया है। अच्छा, तो अप्लाई किए तभी ना आया हुआ है? हाँ, अप्लाई किए थे। कब एग्जाम है? एग्जाम अभी तो एग्जाम हो गया है, उसका फिजिकल है। अच्छा, तो इसके लिए तो आप लोग रेसिडेंशियल चाहिए होगा। रेसिडेंशियल वही पता करनी है। हाँ, कहाँ पे आए हुए हैं? जलपाईगुड़ी। तो पता हुआ? हाँ, वो नहीं बनेगा, पता किया। क्यों नहीं बनेगा? बोल रहा है कि जैसे मेरा जमीन का पेपर है ना, मेरे पिताजी के नाम से नहीं है। अच्छा, मेरे बाबा जी और चाचा जी के नाम से है। अच्छा, जब आप सीआरपीएफ का जो पर्चा भरे थे, हाँ, ये नौकरी के लिए, तब एड्रेस कहाँ का था? एड्रेस था यहीं का। तो यही का एड्रेस है? आप जैसे मेरा पिताजी का सब कुछ यहीं का, मेरे बाबा जी का यहीं का, तो मेरा भी यहीं का था। तो मैं तो भर लिया आप? हाँ। तो अभी तो रेसिडेंशियल सर्टिफिकेट चाहिए होगा? हाँ, नहीं बन रहा है, तो वो कैंसिल होगा वो तो। अच्छा, तो ऐसा कोई बंदा है जो आपको डोमिसाइल सर्टिफिकेट बना देगा पैसा लेकर? नहीं बन रहा। नहीं मिल रहा है? नहीं, मिल नहीं रहा है। मैं पता किया, जैसे ऑफिस में डॉक्यूमेंट क्या क्या लगा। अच्छा, तो वो सर बोल रहे हैं कि डॉक्यूमेंट में ज़मीन का पेपर पिताजी के नाम का चाहिए, तब होगा। मेरा वोटर कार्ड। खुद का घर कहाँ पे है? भानुनगर। खुद का घर? हाँ, भानुनगर। बिहार में नहीं है? बिहार में भी था। हाँ, हाँ, अभी भी है। तो वहाँ से आप डोमिसाइल सर्टिफिकेट नहीं बना सकते? नहीं, तो यहाँ पे जैसे मेरे पिताजी का सब कुछ यहीं का था, बाबा जी का यहीं का था। अच्छा, तो वहाँ पे भी तो डॉक्यूमेंट लगेगा ना इसका। पिताजी का क्या करते हैं आपके पिताजी? वो बालू का काम करते हैं। अभी क्या वैन चलाते हैं। तो ये लोग क्या बोल रहे हैं आपको? बोले नहीं होगा ये तो, फ्यूचर नहीं हुआ तो जाएंगे, घर जाएंगे, क्या करेंगे। আপনারা তো জানেন বাংলা পক্ষ দীর্ঘদিন ধরে একটা আন্দোলন চালিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে এসএসসিজিডি ক্যান্ডিডেট যারা বেঙ্গলের, তারা যাতে বেঙ্গলের চাকরিটা পায়। বাইরের রাজ্য থেকে যে এখানে এসে কোটা চুরি করে যে চাকরি খাওয়ার যে একটা প্রবণতা ছিল, সেটা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে।
তো আমাদের জলপাইগুড়ি জেলার এসএসসিজির ক্যান্ডিডেট যারা আর কি তারা নিয়মিত খোঁজ রাখছে, আমরাও রাখছিলাম। তো আজ এসডিও অফিসের সামনে একজনকে ট্র্যাক করা গেছে, যার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোই বিহারে, এবং সে একবার বলছে তার বাড়ি ভানুনগর, একবার বলছে বাগডোগরা, একবার বলছে জলপাইগুড়ি জেলা, একবার বলছে দার্জিলিং জেলা, মানে অনেক রকমের গল্প। শুধু তাই নয়, এর সঙ্গে তার অ্যাডমিট এবং তার আধার এবং ভোটার দুটোর সাথেই তার গন্ডগোল রয়েছে। মানে এখন কোনটা ফেক আমরা ডেফিনেটলি বলতে পারছি না, কারণ দু জায়গায় বাবার নাম দুরকম এবং সেখানে অনেকগুলো প্রশ্ন থাকছে। তো আমরা তাকে এখন অবধি ধরে রাখা আছে, এবারে আমরা পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব যাতে তার যথাযোগ্য ব্যবস্থা হতে পারে। হ্যাঁ, এখান থেকে সে ডোমিসাইল সার্টিফিকেট বের করবে যাতে সে প্রমাণ করতে পারে সে এখানকার স্থায়ী বাসিন্দা এবং যার দৌলতে সে রানীনগর বা রানীডাঙ্গা বা যে সিআরপি ক্যাম্প যেখানে যেখানে এখন মাঠ বা ফিজিক্যাল হচ্ছে সেখানে সে পরীক্ষা দিতে পারে, এটাই তার টার্গেট। এবং বাংলার কোটা থেকে সে চাকরিটা যাতে পেয়ে যেতে পারে, কারণ বিহারের কাট অফ মার্কস অনেক বেশি, 100-রও ওপরে, যেখানে বাংলার কাট অফ মার্কস 78 বা 79 সামথিং এরকম কিছু একটা হবে। তো এই হচ্ছে অবস্থা। বঞ্চিত হচ্ছে, এরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে এসছে, কেউ এই নিয়ে আওয়াজ তোলেনি। ক্যান্সেল করেছি, রিজেক্ট করেছি এবং আমরা এই বিষয়ে সচেতন রয়েছি যে কিছু অসাধু ব্যক্তি সবসময় চেষ্টা করেন বাইরের রাজ্য থেকে এসে এই রাজ্যে ডোমিসাইল সার্টিফিকেট জোগাড় করার। আমি সাধুবাদ দেব যেভাবে ওনাকে ধরা হয়েছে। আমার আশা আছে যে পুলিশ তদন্ত করে নিশ্চয়ই এই মানে এর যে পিছনে যদি কেউ থাকে সেটাও ভেদ করতে পারবে। আমার আস্থা আছে আমাদের জলপাইগুড়ি জেলা পুলিশ ভালো কাজ করছে এবং নিশ্চিন্ত থাকবেন সকল নাগরিককেই আমরা এটা বলবো যে আপনাদের কাছেও যদি কোনো তথ্য থাকে যে কেউ অলরেডি পেয়ে গিয়েছেন, কাস্ট সার্টিফিকেট হোক, ডোমিসাইল হোক, অথবা চেষ্টা করছেন পাওয়ার অন বেসিস অফ ফলস ইনফরমেশন, সেটা আমাদেরকে জানাবেন, আমরা একদম কড়া পদক্ষেপ নেব। আপনারা অবগত রয়েছেন যে পশ্চিমবঙ্গ সরকার এ বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়ে চলে, সুতরাং প্রত্যেকটি এই ধরনের বিষয়ে কড়া পদক্ষেপ নেব। বলছি, এই ছেলেটি কি এসেছিল আপনার দপ্তরে? না, ঢুকতে পারেনি, তবে এর আগে এই ধরনের ঘটনায় আমরা বেশ কিছু ব্যক্তিকে এরকম ধরেছি। আপনারা জানেন 18টা কাস্ট সার্টিফিকেট আমরা খুব রিসেন্টলি ক্যান্সেল করেছি, আমরা ডোমিসাইল সার্টিফিকেট রিজেক্ট করেছি বেশ কিছু, প্রায় 100-র কাছাকাছি ডোমিসাইল সার্টিফিকেট রিজেক্টেড হয়েছে। কোনো ধরনের অসাধু লোক, আমার আস্থা আছে আমার সহকর্মীদের ওপর যে আমাদের যে নজরদারি আছে এই ফাঁক পেরিয়ে বলতে পারবে না। তবে যে ডকুমেন্টগুলো ওরা দেখাচ্ছে যদি সেটা জাল হয় সেটা প্রথমেই ধরা পড়ে না, এই বিষয়ে আমাদের সকলের সচেতন থাকা দরকার। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। গ্রামীণ টোটো চালকদের শহরে প্রবেশ নিষিদ্ধ করার বিরোধিতায় তৃণমূল টোটো সংগঠন মোহিতনগর চৌরঙ্গি মোড়ে অবস্থান বিক্ষোভ চালায়। তাদের দাবি, গ্রামীণ টোটো চালকদের শহরে প্রবেশ করতে দেওয়া হোক। এই নিষেধাজ্ঞার কারণে তাদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়ছে। বিক্ষোভের ফলে জলপাইগুড়ি শিলিগুড়ির যাতায়াত ব্যাহত হয়, রাস্তায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। একদিকে যাত্রীদের সমস্যা, অন্যদিকে টোটো চালকদের দাবি শহরে যদি ঢুকতে দেওয়া না হয় তাহলে তাদের রোজগারে ভাটা পড়ছে। শিলিগুড়ি জলপাইগুড়ি অফিস টাইমে বন্ধ থাকার কারণে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। বিক্ষোভের কারণে আটকে পড়ে সরকারি বেসরকারি বহু বাস। বলছি যে আজকে এখানে অবরোধ করছেন কি জন্য? এখানে টোটোওয়ালারা অবরোধ করছে, মানে টোটোওয়ালারা আমাদের কাছে আসছিল যে এরকম কিছু টোটো মানে বেলাগোবার টোটো জলপাইগুড়িতে ঢুকছে আর কিছু টোটো সেই শহরে ঢুকতে পারছে না, গরিব ছেলে তারা খাওয়া দাওয়া পাচ্ছে না, অথচ শহরে ঢুকতে পারতেছে না। তারপর সব জায়গায় সবখানেই ঘুরছে, ঘোরার পরে লাস্টে আমার কাছে আসলো, আমাদের কাছে আসলো। পরে আমাদের নেতা হলো, আমাদের আন্টিসিসির নেতা হলো তপন দে, তপনদের কাছে এই সব টোটোওয়ালাদেরকে নিয়ে গেছিলাম। টোটোওয়ালাদেরকে সেই তপন দে বললো তোমাদের এইভাবে করতে হবে, যেরকম ওই গড়ালবাড়ির সাইডে এরকম হয়েছে, বেরুবাড়ির সাইডে এরকম হয়েছে, তোমরা এরকম রাস্তা অবরোধ করো। তারপরে বাদবাকিটা যেহেতু পৌরসভা গাফলিতি করছে, কোনো পৌরসভায় এরকম নাই, কেন আমাদের জলপাইগুড়ি পৌরসভা এটা হবে, এর জন্যই এই সব টোটোওয়ালারা করলো। তার জন্য আমাদেরকে ডাকছে। আমরা কোথায় অবরোধ করছেন আজকে? এটা মোহিতনগর চৌরঙ্গি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ।
পুজোর মরশুম শুরু হতেই বাড়ছে কেনাকাটা। ক্রেতাদের নিজস্ব অধিকার জানাতেই পথে নামল বিশেষ ট্যাবলো। সোমবার সদর মহকুমা শাসক করণ থেকে ক্রেতা সুরক্ষা দপ্তরের একটি ট্যাবলোর শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, ক্রেতা সুরক্ষা দপ্তরের সহ অধিকর্তা দেবাশিস মণ্ডল, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস প্রমুখ। ক্রেতাদের সুরক্ষা সুনিশ্চিত করতেই এই ট্যাবলোর সূচনা হয়। সামনেই পুজোর মরশুম, তাই কেনাকাটায় ক্রেতাদের যাতে প্রতারিত না হতে হয় সেই কথা চিন্তা করেই গানের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতে এই বিশেষ উদ্যোগ বলে জানিয়েছেন ক্রেতা সুরক্ষা দপ্তরের সহ অধিকর্তা দেবাশিস মণ্ডল। দুজন শিল্পীর সমন্বয়ে গানের মধ্যে দিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। এই ট্যাবলোর মধ্যে দিয়ে জলপাইগুড়ি জেলাতে সচেতনতামূলক প্রচার চালানো হবে, এমনটাই জানিয়েছেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। আপনারা জানেন খুব ভালো কাজ করে, পশ্চিমবঙ্গ সরকারের একটা খুব গুরুত্বপূর্ণ দপ্তর এবং এই ক্রেতা সুরক্ষা দপ্তরের মানে একটা বিরাট ম্যান্ডেট আছে যে মানুষ যাতে কোনোভাবে না ঠকে যান। তো সুতরাং তাদের জন্যই বেসিক্যালি আজকে এই ট্যাবলো করা, যাতে ক্রেতারা বুঝতে পারেন যে কোন নাম্বারে তারা অভিযোগ জানাতে পারবেন, কিভাবে তারা প্রতিকার পেতে পারবেন এবং তারা অবহেলিত হলে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হলে, অনেক সময় আমরা খবর পাই বা কমপ্লেন পাই যে কেউ কিছু একটা কিনে ঠকে গেছেন কিন্তু তাকে সেভাবে এন্টারটেন করা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে ক্রেতা সুরক্ষা দপ্তরে জানালে পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তর ভীষণ সংবেদনশীল, ভীষণ প্রম্পট এসব ব্যাপারে, এবং পুজোর সময় যাতে কেউ কাউকে ঠকাতে না পারে, ক্রেতারা যাতে সতর্ক থাকতে পারেন, তার জন্য আজকে ট্যাবলো। এই ট্যাবলো কি গোটা জেলায় ইয়ে করবে? মানে হ্যাঁ, গোটা জেলা। স্যার বলছি যে শুধুমাত্র ক্রেতারা ঠকে যাওয়া, মানে কিনে ঠকে যাওয়ার থেকে অনেক যে কোনো রকমের ট্রানজাকশনে ঠকে যেতে পারেন, কেনাকাটার ক্ষেত্রে ঠকে যেতে পারেন, রিয়েল এস্টেটেও অনেকে বাড়ি কিনতে গিয়ে যদি ঠকে যান সেক্ষেত্রেও তারা অভিযোগ জানাতে পারেন। একটা বিস্তীর্ণ অংশে মানুষকে এতে কভার করা আছে ক্রেতা সুরক্ষা, নতুন ক্রেতা সুরক্ষা আইনে। ঠিক আছে, এই ট্যাবলোটা কতদিন ধরে তারা মানে এই রানিং প্রসেস চলবে? এইটা পুজোর সময়তেও ঘুরবে এবং মানুষকে সচেতন করাটাই এর লক্ষ্য। ন্যাচারালি আমরা চাইছি যে যত বেশি ঘোরানো যায়। স্যার জলপাইগুড়ি শহরের মধ্যে কি একটি ট্যাবলো ঘুরবে না আরো বেশি? এইটা আমরা যদি রেসপন্সের উপর ডিপেন্ড করছি, যদি প্রয়োজন পড়ে তখন আপস্কেল করা যাবে, তবে এখনো পর্যন্ত একটা ট্যাবলোই ঘোরা হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ে প্ল্যাটিনাম জুবলি উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হলো। সোমবার রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় কলেজ প্রাঙ্গণে। জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীনস্থ সদর হাসপাতালের চিকিৎসক সহ প্রতিনিধিরা রক্তদান শিবিরটি পরিচালনা করলেন। শিবিরে স্বতঃস্ফূর্তভাবে ছাত্রছাত্রীদের পাশাপাশি কলেজের শিক্ষক অশিক্ষক কর্মীরাও রক্তদান করেন। শিবির থেকে প্রায় 50 ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যাপিকা কোয়েল গঙ্গোপাধ্যায়। রক্ত দেওয়ার বিষয়ে ছাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ। তিনি আরো বলেন, অনেক সময় হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা যায়, আর যার ফলে সমস্যায় পড়েন গ্রামগঞ্জের বহু মানুষ। তাকে মাথায় রেখেই এই রক্তদান শিবিরের আয়োজন। আমাদের কলেজ পিডি ওমেন্স কলেজ বহু ঐতিহ্যমণ্ডিত কলেজ এবং উত্তরবঙ্গের মধ্যে প্রথম মহিলা কলেজ। তো এই কলেজ 75 বছরে পা দিতে চলেছে। একটা বছর ধরে আমাদের 31 অগস্ট আমাদের ফাউন্ডেশন ডে, এই একটা বছর ধরে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই প্ল্যাটিনাম জুবলি পালন করব। তারই একটা অঙ্গ হিসাবে আজকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। এই ক্যাম্পে যারা আমরা এগিয়ে এসেছি, কাজটা আমরা সংগঠিত করছি আমাদের কলেজে প্রিন্সিপাল ম্যাডাম, তাছাড়া আমাদের সমস্ত টিচিং নন টিচিং স্টাফ, এবং তার সঙ্গে আমাদের হোস্টেলের ভাইরাও আছে, আমাদের প্রাক্তন ছাত্রী, বর্তমান ছাত্রী, এবং অবশ্যই প্রশাসনিক সহায়তা, সবটা মিলেই আমাদের আজকের এই উদযাপনটা আমরা করতে চলেছি। কত টার্গেট, কত আপনাদের ইউনিট, কত মেয়েরা রক্ত দিচ্ছে কি বলবেন? আমাদের ইউনিট তো যতখানি বেশি হয় সেটাই ভালো, সেভাবে আমরা মোটিভেশনাল একটা ক্যাম্পও করেছি। তো সারাও প্রচুর মিলেছে, স্টুডেন্টরাও আসছেন। তো দেখা যাক, আপাতত আমাদের 50ই টার্গেট, কতটা এক্সাক্ট হবে এখনো বলা যাচ্ছে না, 2টো পর্যন্ত তো সারাদিন চলবে। মানে এই সময় তো ব্লাড ব্যাংকের একটা রক্ত ইয়া রয়েছে, ঘাটতি রয়েছে, কি বলবেন? হ্যাঁ নিশ্চয়ই, আমরা সেই জন্যই মোটিভেশনাল ক্যাম্পটা করছি। যাদের মধ্যে এরকম একটা আশঙ্কা আছে যে এটা এই কতখানি আমাদের ওয়েট থাকলে বা কতটা হিমোগ্লোবিন থাকলে আমরা রক্ত দিতে পারবো,
তো সে সম্পর্কে আমরা ক্লিয়ার করার জন্য এবং যদি তার মধ্যে কোনো সংকোচ বা দ্বিধা থাকে যে রক্ত দেওয়া উচিত কিনা, তো সেই বিষয়টা অ্যাওয়ার করার জন্য আমরা ইতিমধ্যে একটা মোটিভেশনাল ক্লাস করেছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। হাতে আর মাত্র কয়েকটা দিন, মায়ের প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা। আকাশে বাতাসে পুজোর গন্ধ, আর শরৎ মানেই উমার আগমন। কাশফুল আর পেঁজা তুলোর মতো মেঘ যেন জানান দিচ্ছে মা আসছেন। হাতে মাত্র কয়েকটা দিন, তারপরে আপামর বাঙালি মেতে উঠবে মাতৃ আগমনে, মেতে উঠবে আনন্দে, মেতে উঠবে নতুন সাজ পোশাকে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তারই মধ্যে সবথেকে বড় পার্বণ দুর্গাপুজো। পুজোর আগমনী ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গেই চূড়ান্ত ব্যস্ততা চোখে পড়ে কুমোরটুলিতে। নাওয়া খাওয়া ভুলে ইতিমধ্যেই কুমোরটুলির প্রায় সকল প্রতিমা শিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে। দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে দিনরাত কাজ চলছে। ইতিমধ্যেই মাটির প্রতিমার কাজ প্রায় শেষ পর্যায়ে, এরপরে শুরু হবে রং এবং সাজসজ্জার কাজ। জলপাইগুড়ির বিভিন্ন মৃৎশিল্পীদের পাড়াতে এখন প্রতিমা নির্মাণ কারখানায় ঘুরে দেখা হচ্ছে, তাতেই মিলল প্রতিমা তৈরির প্রস্তুতি। প্রতিমা নির্মাণ কারখানায় এখন ব্যস্ততা তুঙ্গে, প্রায় সবাই ব্যস্ত দুর্গা মূর্তি তৈরিতে। নাওয়া খাওয়া ভুলেছেন শিল্পীরা, উমা আসছেন, তাই ব্যস্ততা বেড়েছে মুজনাইয়ের প্রতিমা নির্মাণ কারখানায়। শিল্পী থেকে সহকারী সকলেই খুব ব্যস্ত। দক্ষ হাতের ছোঁয়াতে ফুটে উঠছে মহামায়ার মৃন্ময়ী রূপ। ব্যবসা মোটামুটি ভালোই আছে, গত বছরের তুলনায় এবার ভালো। মানে লকডাউনের পরের থেকে এই বছর সবচেয়ে ভালো আর কি। এবার মোট কতগুলো প্রতিমা বানিয়েছেন? 45 খানা। কোথায় কোথায় যাচ্ছে আপনার প্রতিমা? মাদারি, হ্যামিল্টন, জয়গা, বীরপাড়া, বিন্নাগুড়ি, ফালাকাটা, সব দিকেই যাচ্ছে। আরজিকর ইস্যুকে নিয়ে কোনো রকম থিমের কোনো প্রতিমা? না, এরকম কোনো অর্ডার আসেনি। আরজিকর নিয়েও কোনো ব্যবসায় প্রভাব? না না, মোটামুটি ব্যবসা ঠিকই আছে। ঠিকই আছে। আচ্ছা, মানে এখন তো দিনরাত এক করে কাজ করছে? হ্যাঁ, রাত্রি 2টা 8টা 3টা পর্যন্ত কাজ করতে হচ্ছে। আচ্ছা, চোখ দান কবে করবেন? মহালয়ার দিন থেকে। মহালয়ার দিন থেকে আপনারা চোখ দান করবেন। আচ্ছা, এমনি এবারে ব্যবসা মোটামুটি ঠিকই আছে? মোটামুটি ঠিক আছে। এখন কোনো প্রতিমা আরো বেঁচে আছে? না, সব বুক হয়ে গেছে। ব্যবসা ভালোই যাচ্ছে, এখন কাজের চাপ আছে প্রচুর, সামনেই তো পুজো, বেশি দিন টাইম নেই। কোথায় কোথায় যাচ্ছে আপনাদের প্রতিমা? হাসিমারা, বিন্নাগুড়ি, জয়গা, গয়েরকাটা, ফালাকাটা, জটেশ্বর, বীরপাড়া, অনেক জায়গায় যাচ্ছে। মোটামুটি এখন কি কোনো প্রতিমা বেঁচে আছে না সব বুক হয়ে? না, সব বুক হয়ে গেছে, সব বুক হয়ে আর বানাতে হবে। আচ্ছা, কবে থেকে প্রতিমা মণ্ডপে যাওয়া শুরু করবে? এই চতুর্থী পঞ্চমীর থেকে, চতুর্থী পঞ্চমী ষষ্ঠী 3 দিনই যাবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। নেই মাথার ওপরে কোনো স্থায়ী শেড, তপ্ত গরমে প্লাস্টিকের অস্থায়ী ত্রিপলের নিচে ব্যবসা করে ক্লান্ত দিনবাজারের মাছ ব্যবসায়ীরা। চরম দাবদাহের কারণে নাজেহাল হতে হচ্ছে উত্তরকে। আর এই গরমের মধ্যেই মাথার উপরে অস্থায়ী প্লাস্টিক টানিয়ে ব্যবসা করে চলছেন জলপাইগুড়ি শহরের দিনবাজারের মাছ ব্যবসায়ীরা। জানা গিয়েছে, আগে তারা শেডের নিচে বসে ব্যবসা করতেন, কিন্তু সেটি হঠাৎ করে ভেঙে যাওয়ায় চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। কাস্টমার দাঁড়িয়ে মানে বৃষ্টিতে ভিজে যাচ্ছে। আগে কি ছেদ ছিল? আগে ছেদ ছিল, আর এখন নাই, ভেঙে গেছে। আপনাদের কি অসুবিধা হচ্ছে? কাস্টমার দাঁড়াতে পারে, কাস্টমার ঠিক মতো দাঁড়াতে পারে না। আর আপনাদের দোকানদার ঠিক মতো বৃষ্টি হলে ভিজে যাচ্ছে, আমরা ভিজে যাচ্ছি, তিনপাল চিরা। কি চান আপনারা? এটা বানাইলে একটু ভালো হয়। বলেছেন বাজারে তো বলছি সবাই, কি হয় এখন, কবে বানায়, কতদিন থেকে, কতদিন, 1 মাস 2 মাস হচ্ছে মনে হয়। কবে কতটা অসুবিধা হচ্ছে আপনাদের? সেটা হবে অনেক অসুবিধা আমাদের, মানে আমরা রোদের মধ্যে কাজ করতে পারি না, যেরকম দাঁড়ানো কাস্টমার দাঁড়ানোর জায়গা নেই। হ্যাঁ, অনেক রকম অসুবিধা হচ্ছে আমাদের। আজ বলছে করে দিয়ে যাবে, কিন্তু এটা এখনও হচ্ছে না, এটাই আমাদের সবচেয়ে অসুবিধা। কি চান আপনারা? আমরা চাই যত তাড়াতাড়ি পারে তত তাড়াতাড়ি এটার জন্য বানায়। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
সম্পত্তির লোভে মামাকে খুন, অভিযুক্ত ভাগনাকে ফাঁসির সাজা শোনালো জলপাইগুড়ি আদালত। অবৈধভাবে ডোমিসাইল সার্টিফিকেট বানানোর চেষ্টা এক বিহারের বাসিন্দার গ্রেপ্তার এক। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।